আলো নয় কেন, একদম পুরোটাই আশার আলো, পুরোটাই আশা। এই ওয়াকিবহাল মহল কে আপনার আমি জানি না। এটাই তো আজকে সারাদিন শুনানি হয়েছে এবং সারাদিন শুনানি হওয়ার পরে আগামী শুধুমাত্র 7 তারিখ চিফ জাস্টিস বলেই দিয়েছেন আজকে অভিষেক মনু সিংহ থেকে শুরু করে কপিল সিব্বাল, শ্যাম দেওয়ান থেকে শুরু করে মানে সুপ্রিম কোর্টের ফলোয়ার অফ দ্য বার যারা ছিলেন, প্রায় বলতে গেলে পুরো সুপ্রিম কোর্ট বারই প্রায় দাঁড়িয়েছিলেন এই মামলায় আমাদের এগেনস্টে, এবং রিট পিটিশনারদের হয়ে আমরা আছি, আমাদের লিডার আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং আজকে সারাদিন তারা বলেছেন, পরের দিন আমরা বলবো কনক্লুড হয়ে যাবে। এবং আজকে যা তথ্য এসএসসি দিয়েছে, বোর্ড দিয়েছে, এসএসসি একদিকে বলছে 5,485 জন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে অ্যাকর্ডিং টু এসএসসি, অ্যাকর্ডিং টু বোর্ড 5,189 জন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে। ওরা তো অ্যাডমিটই করে দিচ্ছে 5,100, আমরা বলছি এই সংখ্যাটা আরও বেশি। আসলে এসএসসি এবং বোর্ড এরা উভয়েই তথ্যের জাগলারি করে, তথ্য চুরি করে বেসিক্যালি বিপদে ফেলছেন, কিন্তু যারা কোট আনকোট যোগ্য বলে নিজেদের ক্লেম করছেন তাদের এসএসসি এক এক সময় এক এক তথ্য দিচ্ছেন। আসলে এসএসসি এটা করে যেটা সব থেকে বড় বিপদ ডেকে আনছে তো যোগ্য প্রার্থীদের, প্রথম কথা যারা মানে নিজেদের যোগ্য বলে মনে করছেন। আর এই এক একজন এক এক রকম কথা বলেছেন, এবং আজকে সেটাই প্রধান বিচারপতি বলেছেন। আপনি যদি শুনানি খুব গভীরভাবে শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন। একজন এসে যেমন বললেন যে আমি 300 জনের হয়ে অ্যাপিয়ার করছি, কিন্তু আমি মনে করছি না ওটা আমার ওএমআর শিট, তো ওগুলো কোনোটাই আমার ওএমআর শিট নয়। প্রধান বিচারপতি জানতে চাইছেন তাহলে কি বলছেন যে আপনি কি ক্লেম করছেন যে কোনো ওএমআর শিট আপনার নন, তাহলে কি মানে পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করে দিতে হয়? ফলে ওঠা পড়েছেন একদম মানে যাতা কলে। হয় বলতে হবে যে ওএমআর শিটগুলো সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটগুলো সঠিক, তাহলে সঠিক যদি হয় তাহলে যেগুলো ব্ল্যাঙ্ক ওএমআর শিট তারা বাতিল হবে। এখন যদি বলেন যে না ওগুলো ওএমআর শিটই নয়, ওগুলো আমাদের ওএমআর শিটই নয়, তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে। তাহলে ওদেরকে ঠিক করতে হবে যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি যে এইগুলো আমরা গ্রহণ করলাম এবং তার ফলে টেন্টেডগুলো বাতিল হবে। এটা ঠিক করতে হবে ওদের, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রথম থেকে বলছি যে এই যে যদি এসএসসি এবং বোর্ড আর্টিকেল 12 অথরিটি তারা যদি সঠিক তথ্য দেয়, তথ্য যদি না লোকায়, তথ্য যদি চুরি না করে, তাহলে বেসিক্যালি তাহলেই কিছুটা আশার আলো তাদের জন্য। আর যদি তথ্য চুরি করে এসএসসি, বোর্ড এবং স্টেট অর্থাৎ রাজ্য, তাহলে কিন্তু অন্য আশার আলো তাদের জন্য নয়। ইভেন এই আমি মনে করি না সকলেই অযোগ্য, নিশ্চিতভাবেই কেউ না কেউ আছেন যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন, কিন্তু তাদের বিপদ ডেকে আনছে এসএসসি, বোর্ড এবং স্টেট। তার কারণ তারা তথ্য লুকাচ্ছে, তথ্য চুরি করছে, বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিচ্ছে। এবং এই যে তারা একদল বলছেন যে ওটাই ওএমআর শিট, একদল বলছেন আমার ওএমআর শিট নয় ওটা, ফলে তারা নিজেরাই নিজেদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করছে। ফিরোজ, আমার একটা প্রশ্ন রয়েছে। একদম প্রথম থেকে, শুরু থেকে, যখন থেকে এই ধরনের মামলার সাথে আপনারা যুক্ত হলেন, তখন থেকে আপনারা বলেছিলেন এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন আমরা প্রথম থেকে বলে আসছি এখানে দুর্নীতি হয়েছে। আজকে তো প্রতিষ্ঠা পেলো, আজকে তো এসএসসি দাঁড়িয়ে বলতে হচ্ছে যে 5,485 জনের টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে। আজকে বোর্ডকে বলতে হচ্ছে যে 5,189 জন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ যারা অযোগ্য। তাহলে ভাবুন যে পশ্চিমবঙ্গের, আমি যদি তর্কের খাতিরে সমস্ত আর্গুমেন্ট ভুলে যায়, যে 5,189 বা 5,485 জন অযোগ্য চাকরির প্রাপক রয়েছে, মানে এটা প্রতিষ্ঠা পেয়েছে। এবং কারণ এসএসসি নিজে অ্যাকনলেজ করছে, মানে ভাবুন এই 5,485 জনই যদি হয়ে থাকে, আমি অন্য সমস্ত তর্ক ছেড়ে দিলাম, কত লাখ টাকা করে নিয়েছেন, কে টাকা নিয়েছে, সেই টাকা গেল কোথায়, কার বাড়িতে আছে সে টাকা, কোথায় আছে, কালীঘাটে আছে, সিঙ্গাপুরে আছে, নাকি অন্য কোথাও আছে, সেটা তো উদ্ধার করতে হবে সিবিআই। আমার একটা প্রশ্ন থাকছে ফিরদৌসা, এই যে বললেন এই যে এসএসসির যে কোথাও গিয়ে একটা নত স্বীকার করে নেওয়া, যে হ্যাঁ তারা মানছেন যে এতদিন করেননি কেন, আসল খেলাটা কোথায় বুঝুন, এতদিন বলেননি কেন? আমরা মামলা করলাম 2022 সালে, 19 সালে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়েছে, 2022 সালে 21 সালের শেষের দিকে মামলা করেছি। তার আগে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়েনি যে এত 5,485 জন ইললিগালি চাকরি পেয়েছে? মমতা ব্যানার্জি কি মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছেন যে ফিরদৌস শামীমকে মামলা করতে হয় তবেই 5,485 জন ধরা পড়ে, নাহলে এই 585 জনের তো টাকা মেরে ঘাটে ঢুকিয়ে নিয়েছেন, বেসিক্যালি টাকাটা খেয়ে হজম করে ফেলেছেন বলে মনে পড়েনি না? কিসের পুলিশ, কিসের আইবি, কিসের রাজ্যে কি কোনো খবর নেওয়ার জন্য যে চুরি হচ্ছে কি হচ্ছে না, চাকরি চুরি হচ্ছে কি হচ্ছে না, তার সেই খবর নেওয়ার জন্য পুলিশ নেই, আইবি নেই? মমতা ব্যানার্জি কি সরকার চালাচ্ছেন?
ছেড়ে দিতে বলুন, পদত্যাগ করতে বলুন। ফিরদৌস একদমই আজকের পরে, আজকে এসএসসি এবং বোর্ডের এই সাবমিশনের পরে মমতা ব্যানার্জির এক মুহূর্তের জন্য ক্ষমতায় থাকা উচিত নয়। একদমই। যে আমরা মামলা করেছিলাম বলে 5,485 জন আজকে এসএসসি এসে বলছে, এখন মমতা ব্যানার্জিকে বলতে হবে এই 5,485 জনের টাকা কে নিয়েছে? মমতা ব্যানার্জি নিয়েছে নাকি ওর কোনো সাগরেদ নিয়েছে? টাকা কোথায় রাখা আছে? আমার একটা প্রশ্ন রয়েছে, আমার প্রশ্নটা হলো এই যে আপনি বলছেন যে 5,485 জন, টু বি স্পেসিফিক, এই যে আমি বলছি না, এসএসসি বলছে, আমি বলছি আরো এর থেকে অনেক বেশি। আমি বলছি এটা এসএসসি স্বীকার করে নিচ্ছে, মানে এই টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে সেটা এসএসসি স্বীকার করে নিচ্ছে। আমি বলছি না, আমি বলছি এর সংখ্যা অনেক বেশি। সেই তথ্য আমরা দিয়েছি আদালতে। আমাদের হিসাব মোতাবেক এই সংখ্যাটা 9,000-এর অধিক, প্রায় 10,000। একদমই। আমি বলছি এসএসসি এখনো চুরি করছে, এখনো তথ্যের জাগলারি করছে। আপনারা এই যে তথ্য আজকে দিলেন, কোথাও গিয়ে আমরা দেখলাম আমরা দিইনি, এই তথ্য এসএসসি দিয়েছে। আপনি ভুল করছেন আবার। এই এসএসসি দিয়েছে। আমাদের বলার টার্ন আসেনি, পরের দিন আসবো। আমরা যখন বলবো তখন ঠিক যা বলার ঠিক বলবো। একদমই, মার্জনা করবেন আমাকে। আমার একটা কথা রয়েছে যে এই যে এসএসসি যে এই তথ্য আজকে দিল, তা দেখে তো রীতিমতো আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় খান্না এবং ডিভিশন বেঞ্চ রীতিমতো তো তারা একদম শকড এইরকম একটা ব্যাপার দেখে। কোথাও কি রাজ্য সরকারের মুখ পুড়লো? আপনার কি মনে হয়? আমি মনে করি এরপর আজকে এসএসসি এবং বোর্ড সর্বোচ্চ ন্যায়ালয়ে দাঁড়িয়ে যা বলেছে, এরপরে মমতা ব্যানার্জির এক মুহূর্তের জন্য সরকারে থাকা উচিত না, পদত্যাগ করা উচিত। যে 5,485 জন মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যে ক্ষমতায় থাকে 5,485 জনের চাকরি চুরি হয়, সেটা আদালতে সর্বোচ্চ ন্যায়ালয়ে দাঁড়িয়ে এসএসসি এবং বোর্ড স্বীকার করে বলে। আমরা যদি মামলা না করতাম 2021 সালে, তাহলে তো এই 5,485 জন কোনোদিন ধরা পড়তো না। মমতা ব্যানার্জি দিব্যি টাকায় হজম করে নিত। মমতা ব্যানার্জি এবং তার সাগরদা যা হজম করে নিয়েছিল। ফিরদৌস, এই যে আজকে একদম আপনাদের বিরোধিতা করতে দেখা গেল কপিল সিব্বালকে এবং তার টিমকে, কোথাও গিয়ে গোটা সুপ্রিম কোর্ট বাড়ি নিশ্চিতভাবেই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আগেও দাঁড়িয়েছেন, তাতে কোনো অসুবিধা নেই। এই যে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টে যে এর আগে বলা হয়েছিল যে কলকাতা হাইকোর্টের যে রায়টা ছিল তাতে যে 26,000 চাকরির একদম পুরো প্যানেলটা বাতিল করা হয়েছিল, যে ক্ষেত্রে যে পৃথকীকরণ করা সম্ভব হয়নি, যে পুরো চালটাই কাঁকড়ে যুক্ত ছিল। এখানে একটা প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে কি এই রাজ্যের একদম দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির মুখে যে মন্তব্য, কোথাও গিয়ে রাজ্যের ওপরে কি চাপ বাড়বে বা অস্বস্তি হবে, তা কি বলার অপেক্ষা রাখে না? অসুস্থ, দেখুন যার দোকান কাটা তার আবার অসুস্থ। যেখানে এসএসসি, আমি মনে করি যদি ধরুন এসএসসি দাঁড়িয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ে বলছে 5,485 জনের অযোগ্য চাকরি প্রাপক চাকরি পেয়েছে, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে, লজ্জা করবে না? এক মুহূর্তের জন্য লজ্জা করবে না? এই 5,485 জনের টাকাও ও বা ওর সাগরেদা খেয়ে নিয়েছে, লজ্জা করবে না এক মুহূর্তের জন্য? 5,485 কিন্তু 20 লাখ করে করুন পার ক্যান্ডিডেট। কত টাকা হয়েছে? কোথায় টাকা আছে? কোন ঘাটে? কালীঘাটে, সিঙ্গাপুরে, দুবাইতে? কোথায় আছে টাকা? এই টাকা খোঁজ করতে হবে সিবিআই কে এবং ইডি কে। ইডি মানি ট্রেলটা দেখছে, ইডিকে খোঁজ করে বের করতে হবে এবং মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। একদমই। কেন 2019 সাল থেকে, এবং সব থেকে বড় কথা যে এই যে একটা কমিটি তৈরি করে দিয়েছিল মমতা ব্যানার্জি সরকার, 5 সদস্যের কমিটি করে টাকা তুলেছে বাজার থেকে। বিস্ফোরক তথ্য দিচ্ছেন। তথ্য নয়, ওরা তো আদালতে তথ্য জমা পড়েছে, এই তথ্যগুলো এনেছি, ওদের রাগ তো ওখানেই। বিস্ফোরক কোনো কিছু দিচ্ছি না, এগুলো করেছে। আমরা শুধু এই ডকুমেন্টগুলো জোগাড় করতে আমাদের 3 বছর লেগেছে। মানে মমতা ব্যানার্জির এই যে ইলিগালিটি, দুর্নীতি, এটা ডকুমেন্ট জোগাড় করতে আমাদের 3 বছর লেগেছে। একদমই। ফিরদৌস, এই আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আমরা দেখেছিলাম যেদিনকে কলকাতা হাইকোর্টের রায়ে একদম 26,000 চাকরি প্রার্থীদের চাকরি চলে যায় এবং পুরো প্যানেলটা বাতিল করে কলকাতা হাইকোর্ট, সেই দিনকে একদম রাজ্যের সর্বোচ্চ স্তরের অ্যাডমিনিস্ট্রেশন যারা সামলান তারা বলেছিলেন একদম যারা চাকরি প্রাপক, যাদের চাকরি গেল, তাদেরকে ন্যায় দিতে সুপ্রিম কোর্ট অবধি রাজ্য সরকার গিয়ে পৌঁছলো। আপনার কি মনে হয় আগামী এই যে জানুয়ারি মাসে যে শুনানি রয়েছে, কতটা আশার আলো রয়েছে? যাদের সাথে আশার আলো, আমি বলি যে আমি দুটো পদ্ধতি বলেছি। আমি বলেছি বোর্ড, এসএসসি এবং রাজ্য সরকার, এই 3 সংস্থাকে তাদের সঠিক তথ্য দিতে হবে। তথ্য লুকালে হবে না। যে তথ্য লুকাচ্ছে, কেউ বলছে 5,485, কেউ বলছে 5,189, সঠিক তথ্য এরা কেউ দিচ্ছে না, মিথ্যা কথা বলছে। সঠিক তথ্য দিতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে আরেকভাবে সঠিক তথ্য দেওয়া যায়, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি একমাত্র দিতে পারবে। যে মমতা ব্যানার্জির দলের, মমতা ব্যানার্জির সাগরেদরা, মমতা ব্যানার্জির গোষ্ঠীভুক্ত লোকেরা
কার কার কাছ থেকে টাকা নিয়েছে সেই লিস্টটা জমা দিলেই সবটা পরিষ্কার হয়ে যাবে যে আমরা এই 15,000 লোকের কাছ থেকে টাকা তুলেছি 20 লাখ টাকা করে বা 15 লাখ টাকা করে। এই লিস্ট আদালতে জমা পড়লে মমতা ব্যানার্জি পুলিশ যদি লিস্ট জমা দিতে পারে তাহলেই কিন্তু যারা যোগ্য তারা বেঁচে যাবে। দুটো উপায়, হয় এই 3টে সংস্থাকে সঠিক তথ্য দিতে হবে, না হলে মমতা ব্যানার্জির পুলিশকে মমতা ব্যানার্জিকে সঠিক তথ্য দিতে হবে যে এই লোকরা এই লোকদের কাছ থেকে টাকা তুলেছে, যে 5,000 লোকের কাছ থেকে টাকা তুলেছে, এই অমক সুবিরেশ 4,000 লোকের কাছ থেকে টাকা তুলেছে, এই অমকের কাছ থেকে টাকা তুলেছে, এই করে তথ্য দিতে হবে, সঠিক তথ্য দিতে হবে একদমই। কার কাছ থেকে টাকা তুলেছে। কোথাও গিয়ে ওয়ে মার্কশিট, এসএসসির কাছে যে ওয়ে মার্কশিট না থাকার প্রেক্ষিতেই কি আপনি এই কথাটা বলছেন? না এটা ওই মার্কশিট কেন ওদের, শুধু ওই মার্কশিট একমাত্র ইস্যু নয়। ওই মার্কশিটে মার্কস দেখুন ভালো করে বুঝুন, এখানে হচ্ছে যে যখন টাকা দিয়েছে মমতা ব্যানার্জির লোকেরা তখন তাকে চাকরি দিয়েছে। ওই মার্কশিট মানে কি, মানে যারা প্রথমে টাকা দিয়েছে, কারণ ওই মার্কশিট মানে যে একদম প্রাথমিক যেন রিটেন এক্সামিনেশনের সময় 10 লাখ টাকা করে দিয়েছে তাদের ওই মার্কশিটে মার্কস বাড়িয়েছে। সবাই তো একসাথে টাকা দেয়নি, কিছু লোক কি হয়েছে প্যানেল পাবলিকেশনের সময় টাকা দিয়েছে, কিছু লোক কি হয়েছে ধরুন চাকরি নিয়োগ ফিয়োগ কমপ্লিট হয়ে গেছে, ওই আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল কারা পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে কারা পেয়েছে, যে ধরুন প্যানেল পাবলিশ হয়ে গেছে তারপরে মন্ত্রীমশাই বা অমক আমি 10 লাখ দিচ্ছি আমার শেষের দিকে র্যাঙ্ক আমাকে চাকরি করে দিন, তখন টাকা দিয়েছে। আপনাকে বুঝতে হবে টাকা দেওয়ার অঙ্কে, যখন টাকা দিয়েছে, যখন প্রথমে যখন রিটেন এক্সামিনেশন হয়েছে যখন যারা টাকা দিয়েছে তাদের ওএমআর এ মার্কস বাড়ানো হয়েছে, যখন মেরিট লিস্ট প্রকাশ হয়েছে তখন যখন টাকা দিয়েছে তাদের র্যাঙ্ক উপরে করা হয়েছে, যখন ধরুন মেরিট লিস্ট প্রকাশ হয়ে যাওয়ার পরে সেটা তারপরে তো চাকরি দেওয়ার বিষয়, তখন চাকরি দেওয়ার ক্ষেত্রে তখন যারা টাকা দিয়েছে তাদের র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছে। কিন্তু যাদের ধরুন তারপরেও যাদের ধরুন পুরো জায়গার নাম নেই, মেরিট লিস্টের নাম নেই, নন লিস্টের ক্যান্ডিডেট কখন চাকরি দিয়েছে, যখন মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে তারপরে চাকরি দিয়েছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি দিয়েছে। ফলে মানে যে যখন টাকা দিয়েছে, মানে তৃণমূল কংগ্রেস তার নেতারা টাকা কখনো রিফিউজ করতে পারেনি। রিটেন এক্সামিনেশনের স্তরে টাকা দিলে ওই মার্কশিট ম্যানিপুলেশন করেছে, মেরিট লিস্টের প্রকাশের সময় টাকা দিলে তাদের মেরিট লিস্টের নাম উপরের দিকে রেখেছে, এবং কাউন্সিলিং এর পরে টাকা দিলে র্যাঙ্ক জাম্প করিয়ে তাদের চাকরি দিয়েছে। আফটার এক্সপায়ারি মানে 1 বছর পরে টাকা দিলে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল তাদের নিয়োগ দিয়েছে, এইভাবে নিয়োগ দিয়েছে। মানে মমতা ব্যানার্জির দলের লোকেরা টাকা যখন দিয়েছে চাকরি দিয়ে, এইভাবে বুঝবে। ওই মার্কশিট ওই মার্কশিটের ব্যাপার না, যে যখন যে ফেজে টাকা দিয়েছে ও কোনো কিছু দেখেনি, তাকে টাকা দিয়ে চাকরি দিয়ে দিয়েছে। একদমই ফিরদৌসা, আমার আরেকটা এই প্রসঙ্গে আমার শেষ দুটো প্রশ্ন, এই প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে আগামী জানুয়ারি মাসের যে শুনানি তাতে রাজ্য সরকারের মাথায় কোথাও গিয়ে একটা কালো ছায়া আসতে চলেছে, এটা নিশ্চিত। তাকে না আজকে ধরুন আজকে এসএসসির যে তথ্য, আমি যদি সব তথ্য ভুলেও যাই এসএসসির দেওয়ার তথ্যই সব ঠিক, তা হলেও 5,485, ওদের দেওয়া তথ্য ঠিক 5,189, ওরা নিজেরা ঠিক করো কোন তথ্যটা ঠিক। তারপরে আপনি যদি দেখেন যে আমাদের কাছে আমরা প্রথম দিন হিসাব দিচ্ছিলাম 8,324, এখন সংখ্যাটা এখন ওদের এবিটিভি করবার ফলে পর্যালোচনা করে দেখি সংখ্যাটা তার থেকেও বেশি। এবার আপনি বুঝুন আমরা এটা আইডেন্টিফাই করে দিচ্ছি এই মামলাগুলো কিভাবে শুরু হলো। এরা তো টাকা খেয়ে যে ওই মার্কশিট যদি সিবিআই না উদ্ধার করতে পারতো কারোর পক্ষে সম্ভব ছিল না। এরা তো প্রথমে ওই নাম্বার বাড়িয়ে দিয়ে, এরা কেন ওই মার্কশিট প্রকাশ করে না, কেন মেরিট লিস্ট প্রকাশ করে না, মমতা ব্যানার্জি সেই ধরনের আইন কেন তৈরি করে না, তার কারণ দেখ টাকা নেবে বলে, বাজার থেকে টাকা তুলবে বলে। মমতা ব্যানার্জি মানে এই যে 2016 সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া, আপনাদের বুঝতে হবে যে বিষয়গুলো, একজনকে ভোট দিলেন সে ক্ষমতায় এলে সে যদি সে দুর্নীতিগ্রস্ত হয় কি পরিমাণ ক্ষতি করতে পারে। আমাদের মতো মানুষকে সেই ডকুমেন্ট তৈরি মানে ডকুমেন্টগুলো সংগ্রহ করতে 3 বছর লেগেছে। মানে মমতা ব্যানার্জির এই দুর্নীতির মুখোশটা খুলতে 3 বছর লেগেছে ডকুমেন্ট সংগ্রহ করতে, এরকম দুর্নীতি করেছে। কারণ আরটিআই করলে প্রথম স্টেজে অ্যান্সার দেয় না, তারপর ফার্স্ট অ্যাপিল, প্রথমে এসপিআই, ফার্স্ট অ্যাপিল, স্টেট ইনফরমেশন কমিশন, হাইকোর্ট, এই করে তথ্য নিতে হয়, তা করতে করতে সময় চলে যায়। ইন দ্য মিন হয় একটা দুর্নীতিগ্রস্ত দলকে ক্ষমতায় আনবেন আর ভাববেন দুর্নীতি হবে না, এটা তো হতে পারে না। রাজনৈতিক দল যেটা দুর্নীতিগ্রস্ত, মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, এরকম একটা দুর্নীতিগ্রস্ত লোক ক্ষমতায় এলে আজকে আদালতের সর্বোচ্চ ন্যায়ালয়ে দাঁড়িয়ে এসএসসি বলছে 5,000, যারা বলবে সঠিক লোক, যাদের উপর এই দায়িত্ব ন্যস্ত ছিল যে তোমরা সঠিক লোককে নিয়োগ করবে, তারা আদালত সর্বোচ্চ ন্যায়ালয়ে দাঁড়িয়ে বলছে 5,000, হুজুর আমাদের তো বেশি নেই, আমাদের 5,485 অযোগ্য চাকরি থেকে চাকরি দিয়েছে। মানে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে?
যাদের যে এসএসসির উপরে আপনি তো গ্র্যাজুয়েশন করেছেন, আপনারও বোধহয় সম্ভবত বিএড বা বিএড ডিগ্রি রয়েছে, আমি জানি না যাদের রয়েছে, যারা দর্শক আপনার শুনছে, তারা কি ভাবেন? তারা আমরা এসএসসির মাধ্যমে আমরা নিয়োগ পাবো, আমরা একটা চাকরি পরীক্ষা দেবো, সেখানে এসএসসি সঠিক যোগ্য ব্যক্তিদের নিয়োগ করবে। আজকে এসএসসি সর্বোচ্চ ন্যায়ালয়ে দাঁড়িয়ে বলছে 485 জনকে অযোগ্যকে আমরা নিয়োগ দিচ্ছি। এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? এরপরে মমতা ব্যানার্জি কোন লজ্জায় ক্ষমতায় থাকবে? আমি তো মনে করি ইমিডিয়েট ওর রিজাইন করা। আজকে যা তথ্য এসএসসি এই সর্বোচ্চ ন্যায়ালয়ে দাঁড়িয়ে দিল, মমতা ব্যানার্জির এক মুহূর্তের জন্য ক্ষমতায় থাকা উচিত নয়, ওর ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। যে 5485 জনের অযোগ্য চাকরি প্রাপক রয়েছে, আর মমতা ব্যানার্জির পুলিশ রয়েছে হাজার হাজার পুলিশ রয়েছে, এই যে আইবি রয়েছে, এই গোটা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, কিসের জন্য মানুষ ক্ষমতায় একজন মানুষকে বসায়? প্রশাসনিক দায়িত্ব কিসের জন্য একজন মানুষকে দেয়? যে সে সঠিকভাবে রাজ্য পরিচালনা করবে। মমতা ব্যানার্জির কাছে খবর নেই যে বেসিক্যালি 5485 জন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে? কিসের জন্য? ভোট শুধুমাত্র নেতা কোদার জন্য ওকে ভোট দিয়েছিল নাকি মানুষ? লজ্জা করে না? কিন্তু একদিকে আমরা যেরকম দেখলাম যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে একদম সুপ্রিম কোর্টে রাজ্য সরকার রীতিমতো মুখ থুবড়ে পড়লো, আজকের শুনানি অন্তত সেটাই নির্দেশ দিচ্ছে। এই আবহে আমরা দেখলাম নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আর.জি. কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই, তাদের দাবি দ্রুত এই তদন্ত নতুন করে করার নির্দেশ দিক আদালত। এই আবহে এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাবে আশঙ্কা চিকিৎসকের পরিবারের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই। সোমবার বিষয়টি আদালতে ফের উল্লেখ করার নির্দেশও দিয়েছেন তিনি। কি বলবেন? দেখুন, নিশ্চিতভাবে আদালতে যখন মামলা দায়ের হয়েছে, আদালত নিশ্চিতভাবে সেটা নিয়ে বিচার বিবেচনা করবেন, আদালত নির্দেশ দেবেন, আমরা নির্দেশের জন্য অপেক্ষা করব। প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে সিবিআই যে তদন্ত যে সঠিকভাবে করছে না, আমি তিনটে উদাহরণ দিয়েছিলাম। প্রথম কথা বলি, প্রথম চার্জশিটটি আপনি দেখুন, প্রথম চার্জশিটটি দেখলেই বুঝতে পারবেন যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পার, লার্জার কনস্পিরেসির অভিযোগ থাকলেও 90 দিনের মধ্যে চার্জশিট তারা দিতে পারলো না। তাহলে প্রথম চার্জশিটে অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষের নাম কেন বলেছিলেন? আপনি প্রথম চার্জশিটে বলেছিলেন লার্জার কনস্পিরেসি, এভিডেন্স ট্যাম্পার, তারপরে 90 দিনের মধ্যে কেন দেওয়া গেল না? তারপরে তারা বেল পেয়ে গেল, ডিফল্ট বেল। এই যে প্রশ্নগুলো উঠছে, এইগুলোই নির্দেশ করে যে সিবিআই কোথাও না কোথাও যে কোনো কারণেই হোক, সে তাদের অদক্ষতার কারণেই হোক, রাজনৈতিক কারণেই হোক বা আর্থিক লেনদেনের কারণেই হোক, কোথাও না কোথাও তারা কিন্তু তদন্তের ক্ষেত্রে লেখনা দেখায়। এই দায় সিবিআইকে নিতে হবে, এই দায় বিজেপিকে নিতে হবে। রাজনৈতিক কারণ হলে এই দায় বিজেপিকে নিতে হবে। যদি অদক্ষতা এবং বা আর্থিক লেনদেনের দায় হয়, তাহলে সেই দায় সিবিআইকে নিতে হবে, এবং আলটিমেট এই সিবিআই সেটা কেন্দ্রীয় সরকারের আওতাধীন, এই দায় কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় সরকার পরিচালনা করে বিজেপি, তাই এই দায় বিজেপির। অতএব অদক্ষতাই হোক, আর্থিক লেনদেনই হোক বা রাজনৈতিক সেটিং এর কারণেই হোক, সব দায় বিজেপির। বিজেপিকে এই দায় নিতে হবে। এই দায় বিজেপি যদি আসলে কেন্দ্রীয় বিজেপি, রাজ্যের বিজেপি যাই বলুক না কেন, কেন্দ্রের বিজেপি রয়েছে তৃণমূলের সাথে, রাজ্যের বিজেপির সাথে। আপনি তো বিস্ফোরক অভিযোগ করছেন, এবং এর আগেও বিস্ফোরক নয়, আপনি এটা বলুন যে বেসিক্যালি 90 দিনের মধ্যে চার্জশিট কেন দিতে পারলো না? যেখানে প্রথম চার্জশিটে বলেছিল লার্জার কনস্পিরেসি রয়েছে, এভিডেন্স ট্যাম্পার রয়েছে, 90 দিনের মধ্যে চার্জশিট না দিয়ে কেন তাদের ডিফল্ট বেলের ব্যবস্থা করে দিল? কি কারণ ছিল? প্রথম চার্জশিটে তো বলেছিলেন লার্জার কনস্পিরেসি রয়েছে, এভিডেন্স ট্যাম্পার রয়েছে, সেগুলো লিখে চার্জশিট দিতে পারতেন, কেন দেননি? কেউ বোঝে না? হয় আর্থিক লেনদেন রয়েছে, না হলে অদক্ষতা রয়েছে, নাহলে কোনো প্রমাণ পাওয়া যায়নি এটা রয়েছে, ভোটার এর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর রাজ্য সরকার তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করেনি কেন? ফলে বোঝা যাচ্ছে এখানকার তৃণমূল আছে সন্দীপের সঙ্গে, আর বিজেপি রয়েছে তৃণমূলের সাথে। পরিষ্কার অঙ্ক, তৃণমূল রয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে, আর বিজেপি রয়েছে তৃণমূলের সঙ্গে, ফলে লাইনটা পরিষ্কার। সন্দীপ ঘোষের সঙ্গে তৃণমূল এবং বিজেপি উভয়ই রয়েছে। অদ্ভুত ক্যারেক্টার। ফিরদৌসা, একদম এই মামলায় মামলাকারীর হয়ে আইনজীবী ছিলেন আপনি, একটা প্রশ্ন থাকছে যে
এই যে মামলা সুপ্রিম কোর্ট অবধি করালো এবং সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল, একটা কথা তো থেকে যাচ্ছে যে সুপ্রিম কোর্টের পর কোথাও গিয়ে এই যে দেখুন, আমি মনে করি আমি অনেকদিন আগেই বলেছিলাম সুপ্রিম কোর্টের এই মামলা, এই সুপ্রিম কোর্টে শুনানির খুব একটা বেশি তাৎপর্য নেই, কারণ সুপ্রিম কোর্টে অনেক ইম্পর্টেন্ট মামলা, যেমন ধরুন এই SSC 26,000 মামলা যে সারাদিন শুনানি হলো, ইম্পর্টেন্ট মামলা, মামলা ইম্পর্টেন্ট মামলা, যেমন প্রাথমিকের নিয়োগের মামলা ইম্পর্টেন্ট মামলা, সেগুলো শুনানি করার জন্য উপযুক্ত সময় পাওয়া যাচ্ছে না। আর বেসিক্যালি এই মামলা সুপ্রিম কোর্টে খুব বেশি যৌক্তিকতা আছে বলে আমি মনে করছি না। অন্তত খুন ধর্ষণ, হ্যাঁ ঠিক আছে, ন্যাশনাল টাস্ক ফোর্স এগুলো নিয়ে সুপ্রিম কোর্ট দেখুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এটা নিয়ে আমার ব্যক্তিগত অভিমত খুব বেশি সুপ্রিম কোর্টের খুব বেশি করারও কিছু নেই। কলকাতা হাইকোর্টে কি কোথাও গিয়ে বিচারের আশা দেখছেন নির্যাতিতার পরিবার? দেখা যাক, সময় নিশ্চিতভাবে সময় সব কথা বলবে।